আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মেরিবির পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আবারও একটি নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা সবাই জানো আমি সাধারণত সাধারণ বিজ্ঞান লেকচারটি নিয়ে থাকি। তো আজকেও সাধারণ বিজ্ঞানের আরো একটি নতুন লেকচার, নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমি আমার পরিচয়টি আবার দিয়ে নেই। আমি হচ্ছে তানভীর আহমেদ খান, ঢাকা নার্সিং কলেজ, বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার। তাহলে সবাই চলো দেরি না করে লেকচারের ভিতরে প্রবেশ করা যাক। তো সবাইকে প্রথমে ওয়েলকাম। আজকে আমাদের সাধারণ বিজ্ঞান লেকচার হচ্ছে 14। তো প্রথমে হচ্ছে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। আজকে আমরা একটা লেকচারের মধ্যে আমরা তিনটা সাব টপিক পড়বো। প্রথমে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে তড়িৎ রসায়ন। তো আমার পরিচয় আমি দিয়ে দিলাম, তানভীর আহমেদ খান, বিএসসি নার্সিং ফাইনাল ইয়ার, ঢাকা নার্সিং কলেজ। এখন আসি আমরা পরিবেশ রসায়ন বলতে আমরা কি বুঝি। পরিবেশ রসায়ন বলতে এখন প্রথমে আসতে হবে পরিবেশ রসায়ন। যদি আমরা শব্দটাকে আলাদা আলাদা ভাগ করি, প্রথমে আসে পরিবেশ, তারপরে আসে রসায়ন। এখন পরিবেশ বলতে আমরা যেটা আমরা সবাই সমাজ বইয়ে পড়ছি বা বাংলাদেশের বিশ্ব পরিচয় বা পরিবেশ পরিস্থিতি বইয়ে পড়ছি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এটাই হচ্ছে পরিবেশের কমন একটা কি বলে ডেফিনেশন। আর পরিবেশ রসায়ন বলতে কি বোঝায়, আমাদের পারিপার্শ্বিক যে থিম গুলো আছে বা যে টার্ম গুলো আছে সেগুলোর সাথে কেমিস্ট্রি রিলেটেড যে স্টাডি বা যে নলেজ বা যে থিওরি, এই সবগুলো মিলে হচ্ছে পরিবেশ রসায়ন। তাহলে আমরা আসি পরিবেশ রসায়ন। একটি বিজ্ঞান যা প্রকৃতিতে বিদ্যমান রাসায়নিক ও জৈব রাসায়নিক ক্রিয়াসমূহের মধ্যে বিষয়, কারণ, ফলাফল ইত্যাদি অনুসন্ধান করে। বায়ু, মাটি এবং জলীয় পরিবেশে বিদ্যমান রাসায়নিক পদার্থ ও বস্তুসমূহের ক্রিয়া, প্রতিক্রিয়া, বিক্রিয়া, পরিবহন, প্রভাব, এসবের উপর মানুষ, জৈবিক বস্তুর প্রভাব পরিবেশ রসায়নের অন্তর্গত। তাহলে কি কি থাকবে? সেগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ থাকবে, বস্তুসমূহের ক্রিয়া থাকবে, প্রতিক্রিয়া থাকবে, বিক্রিয়া থাকবে, পরিবহন থাকবে, প্রভাব থাকবে, আর কি থাকবে? এসবের উপর মানুষ এবং জৈব বস্তুর পরিবেশ রসায়নে কি অন্তর্ভুক্ত। পরিবেশ রসায়নে জলীয় রসায়ন, মাটি বিজ্ঞান, ভূমণ্ডলীয় রসায়নের বিষয়বস্তু জড়িত। এছাড়া পরিবেশ রসায়ন ব্যাপকভাবে বিশ্লেষণাত্মক রসায়নের উপর নির্ভরশীল। এটা হচ্ছে পরিবেশ রসায়ন সম্পর্কে বেসিক কথাবার্তা। তো পরিবেশ রসায়ন সম্পর্কে আমরা কম বেশি জানি, তাহলে আমরা পরিবেশ রসায়নের আস্তে আস্তে কি করি, ভিতরে প্রবেশ করি। তো প্রথমে আমরা জানবো বায়ুমণ্ডল বা ঘূর্ণিঝড়ের কারণ কি। ভূপৃষ্ঠকে গ্যাসীয় পদার্থের অনুসারে শ্রেণীবিভাগ করবো। তো প্রথমে হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা, একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এক্ষেত্রে এই স্তরে গ্যাসীয় উপাদানগুলি কি থাকে? একই থাকে। তারপর হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। এই স্তরে গ্যাসীয় উপাদান সমূহের অনুপাত একই নয়। এই স্তরের শুরুতে থাকে অক্সিজেন, নাইট্রোজেন, এর উপরে থাকে হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা। এর উপরে থাকে হিলিয়ামের উপরে থাকে হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে। তো প্রথমে আমরা কি জানলাম? সমমণ্ডল, এই মণ্ডলের সকল উপাদান সমূহ একই থাকবে। তারপর হচ্ছে বিষমমণ্ডল, এই স্তরে গ্যাসীয় উপাদান সমূহের অনুপাত একই থাকবে না। শুরুতে অক্সিজেন নাইট্রোজেনের উপরে হিলিয়াম এবং অক্সিজেন নাইট্রোজেনের উপর হিলিয়ামের উপরে থাকবে হাইড্রোজেন পরমাণু। তো এখন আসি আমরা আমাদের বিভিন্ন স্তর, এই স্তর সম্পর্কে আলোচনা। তো প্রথমে আমরা এখানে থাকবে বায়ুমণ্ডলের স্তরের নাম, উচ্চতা, তাপমাত্রার সীমা, মুখ্য উপাদানগুলা কি কি থাকে এখানে। ঠিক আছে। তো প্রথমে আমাদের বায়ুমণ্ডলের যে স্তরটা, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো আমাদের ভূপৃষ্ঠ যেটা সমতল থেকে বা সমুদ্র সমতল থেকে ঠিক 15 কিলোমিটার উচ্চতা হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। তো সাধারণত এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডলে মানুষের বসবাসযোগ্য যা যা প্রয়োজনীয় বায়বীয় উপাদান থাকে, সেগুলো সবগুলো এখানে বিদ্যমান থাকে। অর্থাৎ তুমি যদি ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটারের মধ্যে থাকো, তাহলে কি তুমি সবগুলাই উপাদান কম বেশি তুমি পাবা। কিন্তু দেখা যায়, কিন্তু এটাও সত্য, তুমি যত উপরে উঠবা, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবা, ততই তোমার কি হবে, তোমার প্রয়োজনীয় বাঁচার জন্য, জীবন ধারণের জন্য যে উপাদানগুলো আছে সেইগুলো কি হবে, কমে যাবে, সেগুলা কমে যাবে। তাহলে ক্ষুব্ধ মণ্ডলের তাপমাত্রার সীমা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস। আর মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। তারপর একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্তর। এটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। 15 থেকে 50 কিলোমিটার। তো এই তাপমাত্রার সীমা হচ্ছে কি -56 ডিগ্রি সেলসিয়াস থেকে +2 ডিগ্রি সেলসিয়াস। -56 ডিগ্রি সেলসিয়াস থেকে +2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হচ্ছে ওজোন গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার। এটা হচ্ছে 50 থেকে 45 কিলো। এটা কিন্তু তোমার খাড়া, ভূপৃষ্ঠ থেকে খাড়া উপর দিকে কোনটা কতটুকু সেটা হচ্ছে এটা।
ওইটার তাপমাত্রা হচ্ছে -2°C থেকে -92°C পর্যন্ত। এখানে অক্সিজেন 2, নাইট্রোজেন, মনোঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, গ্যাস এগুলো থাকে। সর্বশেষটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর তাপমাত্রা হচ্ছে -92°C থেকে 1200°C পর্যন্ত। এখানে এই স্তরীয় উপাদান সমূহ কি অবস্থা থাকে? প্লাজমা অবস্থায় থাকে। আমরা জানি কি পদার্থের অবস্থা চারটা, একটা কঠিন, একটা তরল, একটা হচ্ছে বায়বীয়, আর একটা হচ্ছে কি প্লাজমা। তো আমরা অনেক সময় শুনি গ্রিন হাউস এফেক্ট বা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শুনি। তো অতিবেগুনি রশ্মিকে সূর্য থেকে যে রশ্মিটা আমাদের ভূপৃষ্ঠে এসে পড়তেছে সেটা কিন্তু সবটা আমাদের জন্য ক্ষতিকর না। ক্ষতিকর কোনটা? ক্ষতিকর যে রশ্মিটা এটা আসলে উপরওয়ালা কর্তৃক সৃষ্ট, সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরটা হচ্ছে কি যে আমাদের 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা উপরে মহাশূন্যে, সেটা হচ্ছে ওজোন স্তর। তো সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে সেটাকে বাধা দেয় বা সেটাকে ফিরিয়ে দেয় একটা জিনিস, সেটা হচ্ছে ওজোন স্তর। কিন্তু আজকের এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বা গ্রিন হাউস এফেক্টের ফলে ওজোন স্তর অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বা অনেক জায়গায় কি কি বলা যায় সেটা হচ্ছে তোমার ছিদ্র হয়ে যাচ্ছে। ছিদ্র মানে ওইরকম ছিদ্র তো না, মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি হচ্ছে কি ওই যে জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে উপর থেকে অতিবেগুনি রশ্মিগুলো সরাসরি পৃথিবীতে চলে আসতেছে। এই জন্য পৃথিবীতে উষ্ণতা দিন দিন মানে বৃদ্ধি পাচ্ছে এবং বরফ গলে যাচ্ছে। সামগ্রিকভাবে জলবায়ুর যে পরিবর্তনগুলো, ক্লাইমেট চেঞ্জ, সেগুলো সংঘটিত হচ্ছে। আর এর জন্য কে দায়ী? আমাদের মতো মানুষরাই দায়ী, আমরা দায়ী, আমি দায়ী। তাহলে এই স্তরটা কি আমরা বুঝতে পারছি কোন স্তরটা? এখানে আমি চারটা কেন নিয়ে আসছি, কোনটা স্তর, কোনটা উচ্চতা, তাপমাত্রা, সীমা, আর এখানে মুখ্য কোনগুলো উপাদানগুলো থাকে এগুলো আমরা জানলাম। এখন আসি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে তাপমাত্রা বিভিন্ন হওয়ার কারণ কি। এই যে তোমার এখানে যেটা আমরা দেখলাম, কখনো 15, তারপর -56, আবার -56 থেকে আবার 2 ডিগ্রি, আবার -2 থেকে -92 ডিগ্রি, আবার -92 থেকে আবার 1200 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হয়। এটা কেন হয়? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উপাদান সমূহ একই রকম নয় এবং একই অবস্থা থাকে না, তাই বিভিন্ন স্তর বিভিন্ন হয়, যা আমরা দেখলাম। ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে নিচ থেকে উপরে গেলে তাপমাত্রা কমতে দেখা গেছে। প্রতি কিলোমিটার দূরত্ব তাপমাত্রা 5.5 থেকে 6.5, 5.5 থেকে 6.5, 5.5 থেকে 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। এর কারণ হলো এ স্তরের উপরের স্তরে জলীয় বাষ্পকণায় বিভিন্ন ধরনের বায়ু দূষক সমূহ থাকে। এরা সূর্যরশ্মি শোষণ করার কারণে তাপমাত্রা হ্রাস পায়। পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা বাড়তে থাকে, কারণ এই স্তরের উপাদান ওজোন স্তর সূর্যের শক্তিশালী ইউভি রশ্মিকে শোষণ করে, তাই তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে ওজোন স্তরের শক্তি কেন বৃদ্ধি পায়? কারণ এখানে যে ইউভি রশ্মি, ইউভি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, ইউতে আলট্রা, ভিতে ভায়োলেট, অর্থাৎ কি যে অতিবেগুনি রশ্মিটা আছে সেটা শোষণ করার জন্য তাপমাত্রা কি করে? বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা কেন বৃদ্ধি পায় স্তর অনুযায়ী আমরা কেন বুঝতে পারছি, এটা আমরা জানলাম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উপরে গেলে 5.5 থেকে 6.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পায়। কারণ হচ্ছে উপরের স্তরে বিভিন্ন জলীয় বাষ্পকণা বা বিভিন্ন বায়ু দূষকগুলো থাকে, এই জন্য। এই কারণে আর ওজোন স্তরের ক্ষেত্রে কি করে, স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ে, কারণ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মিটা কি করে, ওটা শোষণ করে ফেলে, বা আলট্রাভায়োলেট রে। এখন আসি জলীয় বাষ্প বা জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের কারণ কি। ঘূর্ণিঝড় আমরা দেখা যায় আমাদের বাংলাদেশ কিন্তু একটা ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল, কারণ হচ্ছে আমাদের দক্ষিণ পাশ সম্পূর্ণটাই সমুদ্র। তো সমুদ্রের কারণে কি হয়েছে, তো আমাদের যে ঘূর্ণিঝড়গুলো সেগুলো সাধারণত সমুদ্রে সৃষ্টি হয়, তারপরে কি এগুলো আঘাত হানে কোথায়? উপকূলে। তো আমাদের দেশের প্রেক্ষাপটের সাপেক্ষে ঘূর্ণিঝড় শব্দটা এখন একটা কি বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি যেগুলা করে তার মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। এগুলো হয়তো যারা দক্ষিণাঞ্চলের মানুষ বা সুন্দরবন অঞ্চল বা হচ্ছে কোস্টাল এরিয়া যেগুলা উপকূলবর্তী মানুষগুলো, তারা সবচেয়ে বেশি সাফার করে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উপরওয়ালা মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি হচ্ছে দান হচ্ছে সুন্দরবন। কারণ কি হচ্ছে, ঘূর্ণিঝড়টা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মানে অংশ জুড়ে হচ্ছে সুন্দরবন। তো সুন্দরবনটা কিন্তু উপকূল বেষ্টিত। সুন্দরবনটা উপকূল বেষ্টিত। তো এই কারণে কি হয়েছে, আমাদের ঘূর্ণিঝড়টা আঘাত হানার পূর্বে
তার বেশিরভাগটা আগে সুন্দরবন ক্যারি করে। সুন্দরবন ক্যারি করে তারপরেরটা আমাদের যে মানব ভূখণ্ডে আঘাত হানে। এজন্য কি সুন্দরবনকে উপরওয়ালা এমনভাবে সৃষ্টি করছে কি যা ক্ষয়ক্ষতি হবে সুন্দরবনের মধ্য দিয়ে হবে আর অল্প কিছু যাবে আমাদের উপকূলে। তার মানে কি সুন্দরবন আমাদের জন্য কি বলা যায়? আশীর্বাদ। এবং তোমাদের এখানে একটা জিকে বলে দেই, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের সুন্দরবন। বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে লবণাক্ত জলাভূমির বন যেগুলো সেগুলো সুন্দরবন। ২ টা দেশে অবস্থিত, বাংলাদেশ এবং ভারতে। তো টোটাল প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে সুন্দরবন, যদিও এখন কমতেছে। তার মধ্যে ৬,০০০ বর্গ কিলোমিটারের মতো আছে বাংলাদেশ অংশে, যেমন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এই অংশগুলোতে। আর বাকি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশগুলোতে সুন্দরবন অবস্থিত। এখন হচ্ছে ঘূর্ণিঝড় শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ কিক্লোস বা কাইক্লোস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সাপের বা সাপের কুণ্ডলী। তোমরা যে ঘূর্ণিঝড় গুলো দেখো, আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন নিউজ গুলো দেখবে এরকম সাপের মতো পেঁচানো, এরকম কিছুটা পেঁচানোর মতো অবস্থা, যাকে বলা হচ্ছে কোল অফ স্নেক বা কোয়েল অফ স্নেক, সাপের কুণ্ডলী। ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় স্থলভাগ থেকে অনেক দূরে গভীর সমুদ্রে। আমি তো তাই বললাম যে ঘূর্ণিঝড় কিন্তু সমুদ্রে তোমার উৎপত্তি হবে, সেখান থেকে উৎপত্তি হয়ে তোমার কি উপকূলের দিকে কি করবে? আঘাত হানবে। এই ঝড় সৃষ্টির উপাদান হলো উষ্ণ সামুদ্রিক পানি, বায়ু প্রবাহ ও সৌরশক্তি। উষ্ণ সামুদ্রিক প্রাণী, বায়ু প্রবাহ এবং সৌরশক্তি এটা হচ্ছে সৃষ্টির উপাদান। তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বাড়ে। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে? গ্যাসের আয়তন বাড়ে। ফলে গ্যাসের ঘনত্ব, ফলে কি হবে? গ্যাসের ঘনত্ব, চাপ হ্রাস পায়। সমুদ্র পৃষ্ঠের কোন স্থানের বায়ু গরম হলে এর ঘনত্ব হ্রাস পায় এবং যখন তা হালকা হয়ে সমুদ্রের উপরের দিকে অতিক্রম করে তখন সমুদ্রের বাষ্পীভূত পানি এর সাথে যুক্ত হয় এবং ঊর্ধ্বমুখে কি হয়? প্রবাহ ঘটে। তাহলে ঘূর্ণিঝড়টা আমরা কিভাবে হয়? প্রথমে তাপমাত্রার বৃদ্ধি যখন পাবে তখন কি হবে? গ্যাসের কি হবে? আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে কি গ্যাসের ঘনত্ব এবং চাপ হ্রাস পায়। যখন আয়তন বৃদ্ধি পাবে তখন হচ্ছে ঘনত্ব এবং চাপ কি হবে? হ্রাস পাবে। ধরো এটা একটা পাত্র, এখানে হচ্ছে এরকম ভাবে পানির ঘনত্ব এটা। সেমটা যখন এই পাত্র আয়তন যখন এইটা হয়ে যাবে তখন কি হবে? ঘনত্বটা কি কমে যাবে না? তখন কি যখন একই 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 পরিমাণ পদার্থ যখন বড় পাত্রে রাখা হবে তখন কি তার ঘনত্বটা কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। যেহেতু গ্যাসীয় পদার্থ, চাপ হ্রাস পাবে। সমুদ্র পৃষ্ঠের কোন স্থানের বায়ু গরম হলে এর ঘনত্ব হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ তার আয়তন বাড়ে সেই জন্য। এবং তখন যেটা হালকা হয়ে সমুদ্রের পৃষ্ঠের উপর দিয়ে অতিক্রম করে তখন সমুদ্রে যে পানিটা বাষ্পীভূত হচ্ছে, আমরা যে পানি চক্রে পড়ছি ক্লাস 5 এ থাকতে, আমরা পানি চক্রে পড়ছি কি পানিটা কি সর্বশেষ বাষ্পী হয়ে কি চলে যায়? উপরের দিকে চলে যায়। তো এর ফলে ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে, তখনই কি সৃষ্টি হয়? ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। যেটা আমরা যে নিউজে আমরা পাই যে এখন ৩ নম্বর বিপদ সংকেত, ৪ নম্বর, ৭ নম্বর, ১০ নম্বর পর্যন্ত বিপদ সংকেত দেওয়া হয়। এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের মাত্রার উপর ভিত্তি করে। ঠিক আছে? সংকেত যত বাড়বে তত হচ্ছে কি ঘূর্ণিঝড়ের মাত্রাও তত বেশি। এখন আসি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ টপিক, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস বলতে আমরা কি বুঝি? বিজ্ঞানে কিছু কিছু টার্ম আছে, যেরকম তোমার আমাদের ফিজিক্সে আমাদের একটা আছে কার্নোচক্র। কার্নোচক্র বলতে কি? এমন একটা ইঞ্জিন যার কর্মদক্ষতা 100%, যার কর্মদক্ষতা কি 100%। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, ধরো তোমার ফোনে 1 জিবি ডাটা আছে, তোমার ফোনে 1 জিবি ডাটা আছে, তুমি একটা মুভি ডাউনলোড করতে যাবা, সেই মুভিটার হচ্ছে তোমার কত মেগাবাইট হচ্ছে 1 জিবি, ঠিক আছে, রেঞ্জটাও 1 জিবি। তুমি কিন্তু সেই 1 জিবি ডাটা দিয়ে কিন্তু 1 জিবি মুভি তুমি ডাউনলোড করতে পারবা না। কেন পারবা না জানো? কারণ তোমার সিস্টেমে কিছুটা ডাটা নষ্ট হয়ে যাবে, তোমার ব্রাউজ করতে গিয়ে বা তোমার সিস্টেম লসের কারণে কিছুটা ডাটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কি তোমার এখানে ধরো আমরা হিসাব করে পাইলাম কি 1 লিটার কেরোসিনে ধরো 20 লিটার পানি ওঠে ভূগর্ভস্থতে মানে থেকে। তো তুমি একটা মেশিনে 1 লিটার কেরোসিন দিয়ে বা 1 লিটার তুমি যেকোনো একটা ফুয়েল দিয়ে মেশিনটা তুমি স্টার্ট করলা, দেখবে কখনোই 20 লিটার পানি উঠবে না। কারণ কি? তোমার কিছু পরিমাণ জ্বালানি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আদর্শ রেশিওতে কি পাইছি? 1 লিটার খরচ করলে এটা হয়, বা একটা স্ট্যান্ডার্ড একটা মান আছে। তো স্ট্যান্ডার্ড যে মানটা আর বাস্তব যে মানটা এটা কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে একরকম হয় না। কারণ স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা অ্যাজ এ হোল একটা ফিক্সড একটা কি সমীকরণ আমরা ধরে রাখি, কিন্তু যখন এটা আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে যাই তখন অনেকাংশে কি হয়? সেটার ক্ষেত্রে প্রয়োগটা সেম ভাবে হয় না। এজন্য আমাদের দুইটা টার্ম থাকে, একটা
একটা আদর্শ টার্ম, একটা বাস্তব টার্ম, যেটা আমি তোমাদেরকে বুঝাইলাম ফুয়েল দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন গান বা মুভি ডাউনলোড করার মাধ্যমে। একটা আমাদের কি বলে, একটা আমাদের স্ট্যাটিস্টিক সমীকরণ, আর একটা হচ্ছে বাস্তব প্রয়োগ। এখন আসি আদর্শ গ্যাস। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মেনে চলে, তাদেরকে বলে কি, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। অর্থাৎ যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, যে কোনো তাপমাত্রা দাও বা যে কোনো চাপ তুমি প্রয়োগ করো, ধরো তুমি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, 120 প্যাসকেল 120 কিলো প্যাসকেল চাপ দাও, এইসব যেমন, তখন এই চাপ প্রয়োগ করা বা আরো চাপের তুমি তারতম্য ঘটানোর ফলেও এটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি ভাবে মেনে চলে, তখন সেটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। অন্যভাবে বলা যায়, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সূত্র মেনে চলে, তাদেরকে বলে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। সূত্রটা আমরা পরবর্তীতে আবার আসবো, এখন তোমরা জানিয়ে রাখলাম PV = nRT। PV = nRT মেনে চলে, তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। অর্থাৎ সকল তাপমাত্রা ও চাপে বয়েলস, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলবে, বা হচ্ছে সকল তাপমাত্রা ও চাপে PV = nRT যে সমীকরণটা সেটা মেনে চলবে, তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। বাস্তব অর্থে কোনো গ্যাসই আদর্শ আচরণ করে না, সুতরাং আদর্শ গ্যাসের ধারণা কল্পনা প্রসূত মাত্র। এই যে মাত্র লাইনে আসছে, অর্থাৎ কি, আদর্শ গ্যাসটা আমরা চিন্তা করে রাখছি যে একটা মানুষের একটা গ্যাস আদর্শ হতে গেলে তার এই ক্রাইটেরিয়া প্রয়োজন, বা একটা জিনিস আদর্শ হতে গেলে তার এই ক্রাইটেরিয়া প্রয়োজন। কিন্তু এটা আসলে মানুষের একটা কি বলে, ইমাজিনেশন, ফ্যাসিনেশন, আমার কল্পনা প্রসূত জ্ঞান। কিন্তু যেটা আমরা পাই সেটা হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের সমীকরণ কি? n মোল অণুর জন্য একটি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ হলো PV = nRT। এখানে n মোল বলা হয়েছে, এখানে n এর মান তুমি যদি 1 ধরো, n এর মান যদি 2 মোল গ্যাসের জন্য কি হবে? 2 মোল গ্যাসের জন্য হবে কি, PV = 2RT। এটা n এর মান যখন 2 হবে তখন সেম হবে। এখন ধরো তোমার 3 মোল গ্যাসের জন্য, তখন হবে কি হবে, 3RT। বা 10 মোল গ্যাস হলো 10RT। ওখানে n এর মানটা তোমার PVRT ঠিক থাকবে, n এর মানটা নির্ভর করবে তোমার কতটুকু কত মোল গ্যাস আছে সেই জন্য। আর SI এককে R এর মান হচ্ছে জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে আদর্শ গ্যাসের SI এককের R এর মান, SI একক। এখন আসি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সমূহ। এখন তো আমরা মানটা দেখলাম যে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা কি আমরা জানলাম। আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে, PV = nRT সূত্র, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের কি এক্সাক্ট সমীকরণ। এখন আসি আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এগুলা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো থাকলে আমরা চিন্তা করি কি আদর্শ গ্যাস। এখন কি সেই বৈশিষ্ট্যগুলা? প্রথমটা হচ্ছে আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সমীকরণ মেনে চলে। এটা আমরা সবাই আগে থেকে জানি। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না। যখন তাপমাত্রা স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তখন গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি সেটা আয়তনের উপর কি করবে না, নির্ভর করবে না। অর্থাৎ এখানে টি V = E, T0 হলো এখানে E হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, V হচ্ছে গ্যাসের আয়তন, E হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, V হচ্ছে গ্যাসের আয়তন, T হচ্ছে কেলভিন তাপমাত্রা, তাহলে আদর্শ গ্যাস কি মানদণ্ডে হয় আমরা তো জানলাম। তো মেইন এবং প্রধান মানদণ্ড হচ্ছে একই তাপমাত্রা ও চাপে, যেগুলো PV = nRT সূত্র মেনে চলবে, বা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলবে, সেটাই হচ্ছে আদর্শ গ্যাস। এখন আসি আদর্শ গ্যাসের চিন্তা বাদ, যেটা আমরা পাবো না। আমরা কোনটা পাবো? আমরা পাবো বাস্তব গ্যাস, যে গ্যাসগুলো আমরা আসলে বাস্তবে আমরা চারপাশে আমরা দেখতে পাই, সেগুলা যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র সহ, বিশেষ করে বয়েলস এবং চার্লসের সূত্রকে মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলে। মানে তারা বয়েল এবং চার্লসের সূত্র সব তাপমাত্রা এবং চাপে এরা মেনে চলবে না, তাদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস। বস্তুত সকল গ্যাসই সকল তাপমাত্রা ও চাপে হুবহু মেনে চলে না। অর্থাৎ কি, সকল যে গ্যাসগুলো থাকবে
সকল গ্যাসে সকল তাপমাত্রা এবং চাপে গ্যাসের সূত্রসমূহ হুবহু মেনে চলে না। অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীতে যে সমস্ত গ্যাস পাওয়া যায় সবগুলোই কি বাস্তব গ্যাস। কারণ যদি সকল তাপমাত্রা চাপে বয়লার এবং চার্লসের সূত্র মেনে চলতো তাহলে তো সেটা আদর্শ গ্যাসের কাতারে পড়ে যাইতো। যেহেতু মানতেছে না তাহলে আমরা বলতে পারি কি পৃথিবীতে যে গ্যাসসমূহ পাওয়া যায় সেগুলো মূলত কি গ্যাস, সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। এখন আসি গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ বলতে আমরা কি বুঝি? পরপর দুটি সংঘর্ষকালে একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক পথ অতিক্রম করে ওই দূরত্বকে ওই গ্যাস অণুর মুক্ত পথ বলে। অর্থাৎ যখন দুটি সংঘর্ষ হবে তখন একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক এরকম সরলরৈখিক পথ অতিক্রম করে ওই দূরত্বকে গ্যাস অণুর গড় মুক্ত পথ বলে। সব মুক্ত পথের মোট দূরত্বকে মোট সংঘর্ষ সংখ্যা দ্বারা ভাগ করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে বলা হচ্ছে গড় মুক্ত পথ। অর্থাৎ ওই গ্যাস অণুর যে সংঘর্ষটা হবে এই মুক্ত পথের যে স্পেসিফিক দূরত্বটা থাকবে মোট দূরত্বটা সেটা দ্বারা গ্যাস অণুর সব মুক্ত পথের মোট দূরত্বকে মোট সংঘর্ষ সংখ্যা দ্বারা অর্থাৎ মুক্ত পথটাকে তোমার যতবার সংঘর্ষ হচ্ছে সেটা দ্বারা ভাগ করলে কি হবে যে গড় দূরত্ব পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে গড় মুক্ত পথ। ব্যাখ্যা হয়েছে? এখন আরেকটা টার্ম সেটা হচ্ছে মূল গড় বর্গ বেগ বা গড় বর্গ বেগের বর্গমূল। এটা অনেক সময় বলতে ভুল করি আমরা। মূল গড় বর্গ বেগ বা গড় বর্গ বেগের বর্গমূল, বা আমি যেটা বলতাম বর্গমূল গড় বর্গ বেগ, বর্গমূল গড় বর্গ বেগ, তোমরা যেটাই বলো এটাকে আমরা সংক্ষেপে বলি আরএমএস। আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার কি ভেলোসিটি। মূল গড় বর্গ বেগ কোন গ্যাসের সকল অণু বেগের বর্গের গড় মানের বর্গমূলকে কোন গ্যাসের সকল অণুর বেগের যে বর্গের, ধরো বর্গ হলো এক্স, এর গড় মান, এর যে গড়টা হবে, ধরো 5টা গ্যাস, ধরো সাপোজ 5টা গ্যাস, এর গড় মানের যে বর্গমূলটা হবে সেটাকে বলা হচ্ছে কি মূল গড় বর্গ বেগ। টার্মটা বুঝবা, কোন গ্যাসের যে সকল অণু থাকবে, অণুর যে ব্যাগের বর্গ তার যে গড় মান, সে গড় মানের যে বর্গমূল করা হবে, বর্গমূল বলতে কি বলতে চাই, রুট ওভার 9 সমান কি 3, রুট ওভার 9 সমান 3, রুট ওভার 16 সমান কত 4, অর্থাৎ কি 16 বর্গমূল হচ্ছে 4। এটা তাকে মূল গড় বর্গ বেগ বলে বা আরএমএস। এখন আসি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যে সমীকরণটা জানি PV = nRT, ঠিক আছে। এখানে আরটাকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আমরা পি জানি কি, পি হচ্ছে প্রেসার, চাপ, এটা গ্যাসের চাপ আমাদের দেওয়া থাকবে ম্যাথ করার সময়, আয়তন দেওয়া থাকবে, এন কত মোল সেটা দেওয়া থাকবে, টি হচ্ছে তাপমাত্রা কত কেলভিন দেওয়া থাকবে। কিন্তু আর এর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটা তো আমরা জানি না কত, কিন্তু এটা আমরা জানি সেটা হচ্ছে কোন মানে কত হবে সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখব লিটার বায়ুচাপ একক। সাধারণত লিটার বায়ুচাপ এককেই বেশিরভাগ ম্যাথ করা হয়। এই এককে চাপকে বায়ুচাপে, আয়তনকে লিটারে প্রকাশ করা হয়। যেহেতু প্রমাণ উষ্ণতা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। তাহলে এখানে কি হবে, সমীকরণ দ্বারাই লিটার বায়ুচাপে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমরা কি পাইলাম, লিটার বায়ুচাপ এককে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সেই ক্ষেত্রে আর বা মোলার গ্যাস ধ্রুবকের মান কি হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তোমাদের এটা মাস্ট মাথায় রাখতেই হবে, কারণ তোমাদের হয়তো প্রথমে হয়তো মানটা ঠিক দিবে, পরের এককটা ভুল দিবে, বা এককটা ঠিক থাকবে মানটা ভুল দিবে, ঠিক আছে। এবং কোন ক্ষেত্রে কোনটা লিটার বায়ুচাপ কোনটা সিজিএস তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি জানলাম, লিটার বায়ুচাপ এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখন আসি সিজিএস এককে।
এই প্রণালীতে গ্যাসের চাপকে ডাইন পার বর্গ সেন্টিমিটার এবং আয়তনকে ঘন সেন্টিমিটার অর্থাৎ কিউবিক সেন্টিমিটার আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ এই প্রণালীতে প্রমাণ উষ্ণতা ও চাপে 1 মোল আদর্শ গ্যাসের জন্য কি হবে, আর এর মান হচ্ছে কি 1.01396 into 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, সেটা হচ্ছে লিটার বায়ুচাপ এককে, আর সিজিএস এককে আর এর মান কি হচ্ছে 1.01396 into 10⁶ পার ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ডাইন পার কি সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা কি জানলাম, লিটার বায়ুচাপ এককে জানলাম এবং কি জানলাম, সিজিএস এককে আর এর মান জানলাম। এখানে তোমার কোনো সমীকরণ প্রমাণের কিছু দরকার নাই, তোমরা ঠাড়া মুখস্থ করবা, যা আছে একদম মানে হুবহু মুখস্থ করতে হবে। পরীক্ষায় যদি কখনো কোনো অঙ্ক আসে আর এর মানে যে মানে চাবে তোমরা সেই মানে বসে দিবা। আগে চিন্তা করবা এটা কি লিটার বায়ুচাপ এককে চাইছে নাকি সিজিএস এককে চাইছে। এখন আসি এসআই এককে। এসআই এককে আর এর মান, ই এককে গ্যাসের চাপকে প্যাসকেল, আয়তনকে ঘনমিটার। এর আগে কি ছিল, এর আয়তন কিন্তু সেন্টিমিটার ছিল, এখানে কি ঘনমিটার আকারে প্রকাশ করা যায়। এই প্রণালীতে 1 মোল আদর্শ গ্যাসের জন্য আমরা কি পি প্রেসার 1 অ্যাটমসফিয়ার বা 101.325 কিলো প্যাসকেল, এটা 10⁻³ দিলে কি হয়ে যাবে, প্যাসকেল হয়ে যাবে। এই যে, তো এটার মানটা হবে টোটাল কত, 22.414 into 10⁻³ মিটার কিউব। এখন আমরা জানি গ্যাসের সূত্রাবলী। গ্যাসের সূত্রাবলী বলতে আমরা কি বুঝি, আমরা জানি আদর্শ গ্যাস কোন কোন সূত্রগুলো মেনে চলে। একটা হচ্ছে বয়েলসের সূত্র, একটা চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো সেই সূত্রগুলো মেনে চলে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বয়েলস কি বলছে, চার্লস কি বলছে, ওই ব্যাটাগুলো কি বলছে, আমরা সেগুলো একটু দেখি। তো প্রথমে আসি বয়েলের সূত্র। গ্যাসের 3টি চলরাশি, একটা হচ্ছে চাপ, চাপকে কি জানি আমরা প্রেসার, আয়তন ভি, তাপমাত্রা টি। চাপ, আয়তন, তাপমাত্রার মধ্যে সম্পর্ক সূচক 3টি সূত্র আছে, এগুলো গ্যাসের সূত্র বলে। এখন এখানে তাপমাত্রা কিন্তু তোমার ক্যালভিনে নিতে হবে। এখন পরীক্ষায় আসলো 40°C, 40°C কে তুমি ক্যালভিনে কেমনে নেবা, তোমরা তো অবশ্যই জানো যত ডিগ্রি সেলসিয়াস থাকবে তার সাথে প্লাস 273 গেলে সূত্রটা কি হয়ে যাবে, ক্যালভিনে চলে যাবে। আমরা কিন্তু সবাই এই সূত্রটা জানি, C/5 = F-32/9। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইটে কেমন নিতে হয়। তো আমরা পরীক্ষাতে যদি সেলসিয়াস বা ফারেনহাইট যাই থাকুক, এই সূত্রের মাধ্যমে আমরা কিসে নিয়ে যাব, কেলভিনে নিয়ে যাব। তো এখন আসি আমরা বয়েলের সূত্র। বয়েলের সূত্র, এই সূত্র তাপমাত্রা স্থির থাকলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো তাপমাত্রা যখন স্থির থাকবে তখন আয়তন এবং চাপের মধ্যে কি নির্দেশ করে, সম্পর্ক। অর্থাৎ কি এখানে টিটা ফিক্স থাকবে, তখন প্রেসার এবং ভেলোসিটির মধ্যে কি হবে, সম্পর্ক নির্দেশ করবে। তারপর সেই চার্লসের সূত্র, এই সূত্র চাপ স্থির থাকলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। অর্থাৎ কি প্রথমে তাপমাত্রা স্থির, তারপরে চাপ স্থির, অর্থাৎ কি এখানে টেম্পারেচার এবং কি হচ্ছে ভেলোসিটির মধ্যে কি করবে, সম্পর্ক নিয়ে কি চার্লসের সূত্র। আর চাপীয় সূত্র কি, এই সূত্রে আয়তন স্থির থাকবে এবং চাপ এবং তাপমাত্রা, টেম্পারেচার এবং প্রেসারের মধ্যে কি করবে, সম্পর্ক নির্দেশ করবে। অর্থাৎ বয়েলস, চার্লস এবং চাপ, এই যে সূত্রগুলা, এগুলোর প্রথমটার মধ্যে তাপমাত্রা স্থির, তার মধ্যে চাপ স্থির, তারপরে কি স্থির, আয়তন স্থির। এখন আসে বয়েলস কি বলছে তার সূত্র নিয়ে। বয়েলের সূত্র, রবার্ট বয়েল নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করে এই সূত্র উপস্থাপন করে। নির্দিষ্ট তাপমাত্রা কেন বলছে, কারণ এখানে বলা হচ্ছে তাপমাত্রা স্থির। এখানে যদি তোমার 280 কেলভিন বলে, তার মানে 280 কেলভিন এখানে সূত্র। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। অর্থাৎ কোন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন এবং চাপ পি হলে PV = কি হবে,
ধ্রুবক। এই ধ্রুবকটা আমরা কি জানি? ধ্রুবকটা আমরা কে। তো এখানে হতে পারে P1 B1 is equal to P2 V2 হতে পারে। এদিকে যেটা ওইদিকে সেম, এগুলো কি হবে? ধ্রুবক হবে। তাহলে কি কোন নির্দিষ্ট পরে গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের কি হবে? ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। এখন সমানুপাত কি ব্যস্তানুপাত কি আশা করি আমরা বুঝি। সমানুপাত সেম হারে বাড়া, ব্যস্তানুপাত সেম হারে কমা। যেমন ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে আর মন্দনের ক্ষেত্রে। চার্লসের সূত্র স্থির চাপে, আগে কি ছিল? স্থির তাপমাত্রায় চার্লসের সূত্র কি? স্থির। এখানে মনে রাখবা চার্লস শুরু চ দিয়ে আর চাপ শুরু চ দিয়ে, ঠিক আছে? চার্লস হচ্ছে এটা হচ্ছে চ, তার মানে যেখানে চ চ চার্লস মানে চ, এখানে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 অংশ 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে আমরা কি জানলাম? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বাড়বে না কমবে, অর্থাৎ যে তারতম্যটা হবে, ইমব্যালেন্সটা হবে, সেটার জন্য তাপমাত্রা আয়তনের 1/273 ডিগ্রি অংশ যথাক্রমে বৃদ্ধি বা কি হবে? হ্রাস পাবে। এটা হচ্ছে চার্লসের সূত্র। এখন আসি প্রমাণ চাপ। প্রমাণ চাপ বলতে আমরা কি বুঝি? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 45 ডিগ্রি অক্ষাংশে 273.15 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক বিশুদ্ধ পারস্তম্ভ যে চাপ দিয়ে থাকে প্রমাণ চাপ বলে। অর্থাৎ কি আমরা একটা স্পেসিফিক রেশিও দাঁড় করাইছি, এই মানগুলো যখন ফলো করবে তখন সেই চাপটাকে কি বলা হবে? প্রমাণ চাপ। তাহলে কি পাইলাম? সমুদ্র পৃষ্ঠে, অর্থাৎ কি সমুদ্রের যে পৃষ্ঠটা থাকবে, তলটা থাকবে, এখানে অক্ষাংশ হতে হবে কত? 45 ডিগ্রি, কাইন্ড অফ এরকম। এবং তাপমাত্রা হবে 273.15 কেলভিন এবং উলম্বভাবে 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট কি হবে? শুষ্ক এবং বিশুদ্ধ পারস্তম্ভ যে চাপ দিয়ে তাকে বলা হচ্ছে কি? প্রমাণ চাপ। এখন প্রমাণ চাপ এখানে আমরা পাইলাম, দেখো 101.3 ইন্টু 10⁵ প্যাসকেল, 101 আর 10⁵ হয়ে যাবে কিলো প্যাসকেল। এটা যা সমীকরণটা তোমাদের কি করে দেখানো হয়েছে, প্রমাণ চাপ কত পারস্তম্ভ কি হবে? তো 101.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তখন তোমাদের 760 মিলিমিটার যে টেম্পারেচার থাকবে, মার্কেটের টেম্পারেচার, সেটা তোমার মানে মেনটেন করতে হবে। 760 মিলিমিটার যে কথা 0.76 মিটার একই কথা। এটা 1396 কেজি যে প্রেসারের মধ্যে যে চাপটা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে তোমার কি? প্রমাণ চাপ। এখন আসি আমরা বয়েলসের সূত্র জানলাম, চার্লসের সূত্র জানলাম, এখন জানবো আমরা চাপীয় সূত্র। চাপীয় সূত্র বলতে আমরা কি বুঝি? গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে আমরা জানি গ্যাস অণুর গতিশক্তি কেবল কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কেবল কেলভিন কি? তাপমাত্রার সমানুপাতিক। কেলভিন তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 কেলভিন। অর্থাৎ যে মানটা আসবে সেলসিয়াস, তখন যদি সেলসিয়াস মান আসে তখন সেটা কি করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে। গ্যাস গতিতত্ত্বের সমীকরণ থেকে আমরা জানি গ্যাস অণুর গতিশক্তি কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের গ্যাসের গতিসূত্র। কারণ এখানে কি গতিসূত্রটা আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি, এবং টেম্পারেচার তো সেলসিয়াস থাকুক, কেলভিন থাকুক, ফারেনহাইট যাই থাকুক, সেটার মানটা কি হবে? সেটার মাত্রাটা সবসময় টি থাকবে। তাহলে কি আমরা যদি এখানে দেখি বয়েলের সূত্রে কি স্থির থাকে? তাপমাত্রা স্থির। চার্লসের সূত্রে চাপ স্থির, আর চাপের সূত্রে কি থাকবে? আয়তনটা স্থির থাকবে। এখানে কিন্তু আয়তনের কোনো কিছু উল্লেখ করা নাই, কারণ এখানে আয়তনটা কি আছে? স্থির আছে। এখন আমরা আংশিক চাপ বলতে একটা টার্ম আছে। আংশিক চাপ বলতে আমরা কি বুঝি? কোন নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাস মিশ্রণের
উপাদান সমূহ পৃথক পৃথক ভাবে মিশ্রণের তাপমাত্রার মিশ্রণের পূর্ণ আয়তন দখল করলে যে চাপ প্রয়োগ করে তাকে সংশ্লিষ্ট গ্যাসের আংশিক চাপ বলে। অর্থাৎ কোন নির্দিষ্ট তাপমাত্রায় টেম্পারেচারটা ধরো ফিক্সড তাপমাত্রায় গ্যাস মিশ্রণের উপাদান সমূহ পৃথক পৃথক মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের পূর্ণ অর্থাৎ যখন গ্যাসটা মিশ্রণ করা থাকবে সেটাকে যখন তুমি পৃথক পৃথক করবা তখন ওই মিশ্রণের আয়তনের যে জায়গা দখল করবে তার প্রতি একটা স্পেসিফিক একটা প্রেসার ক্রিয়েট করবে। যে স্পেসিফিক যে প্রেসারটা ক্রিয়েট করবে সেটাকেই বলা হচ্ছে আংশিক চাপ। যে গ্যাসটা মিশ্রণ থাকবে সেটাকে যখন তুমি আলাদা আলাদা পৃথক করবা তখন সেটার উপর যে চাপটা প্রয়োগ করবে, ধরো এটা একটা মিশ্রণ, তখন এটাকে তুমি ধরো এটাতে 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 কি করলা, এক একটা পাত্রে পৃথক করলা, তো এটার মধ্যে যে আলাদা আয়তন দখল করবে সেটার মধ্যে যে চাপটা প্রয়োগ করবে সেটাকে বলা হচ্ছে কি আংশিক চাপ। তাহলে চাপীয় সূত্রের সাথে আংশিক চাপটা কি আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসি সিএফসি বলতে আমরা কি বুঝি। সিএফসি বলতে আমরা কি বুঝি, আমাদের একটু আগে আমি তোমাদের পড়াইছিলাম ওজোন স্তর ক্ষতিগ্রস্তের জন্য কি দায়ী। তো আমাদের যে সামগ্রিকভাবে যে গ্রিন হাউস এফেক্টটা বা বৈশ্বিক উষ্ণায়নটা বা হচ্ছে জলবায়ু যে পরিবর্তনটা তার জন্য যদি যে কয়টা উপাদান সবচেয়ে বেশি দায়ী তার মধ্যে একটা হচ্ছে সিএফসি। সিএফসি বলতে কি বোঝায়, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন, এই যে সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে, এর ফলে ওজোন স্তরে ফাটল থেকে যায়। আমি কিন্তু তাই বললাম ওজোন স্তরটাকে কি করে ছিদ্র করে দেয়। আমাদের যে 15 থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা এটা যখন সিএফসি উপরের দিকে ওঠে তখন ওজোন স্তরের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম কি করে, ধরো তোমার উপরে একটা শামিয়ানা টাঙানো আছে, তো এই শামিয়ানার কাজটা কি উপরের রোদ থেকে তোমাকে মানে বাঁচাইলো, কিন্তু যখনই দেখা যাবে শামিয়ানার এখানে ফুটো এখানে ফুটো তখন কি হবে, শামিয়ানা আছে ঠিকই কিন্তু কিছু কিছু ফুটো দিয়ে কি হচ্ছে তোমার রৌদ্রটা ঠিকভাবে চলে আসতেছে তোমার ভিতরে। সেম কাজটাই কিন্তু সিএফসি করে, উপরে যে আমাদের যে ওজোন স্তরে যে শামিয়ানাটা আছে সেই শামিয়ানাটাকে ফুটো করে দেয় এই সিএফসির মতো কিছু দায়ী গ্যাস। তো এই জন্য কি সূর্যের ওই আল্ট্রাভায়োলেট রেটা সরাসরি আমাদের ভূপৃষ্ঠে পড়ে, এজন্য আমাদের মেরু অঞ্চলগুলোতে কি প্রতিদিন লক্ষ লক্ষ টন বরফ গলে যাচ্ছে। এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে আসে। আমি কিন্তু তাই বললাম এই ফুটো দিয়ে কি এই আল্ট্রাভায়োলেট রে গুলা সরাসরি পৃথিবীতে চলে আসে, এরপরে জীবজগতের মারাত্মক ক্ষতি সাধন করতেছে। এই যে তোমাদের যে মনে হচ্ছে কিছুদিন পরে পরে আমরা শুনি অস্ট্রেলিয়া বা অন্যান্য জায়গায় দাবানল হচ্ছে, দাবানল গুলো কিভাবে হচ্ছে, কেউ কি গিয়ে বন জঙ্গলে আগুন লাগাই দিতেছে না, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট আগুন। এখন প্রাকৃতিকভাবে আগুনগুলো সৃষ্টি কিভাবে হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে লার্ভা উঠতেছে না, এই যে তোমার ওজোন স্তরগুলো ক্ষতি হচ্ছে, এই তোমার অতিবেগুনি রশ্মিগুলো আছে সেগুলো রিঅ্যাকশন করে কি করছে তোমার চারপাশের পরিবেশ উত্তপ্ত করে কি আগুনের সৃষ্টি করছে। অনেক সময় তোমরা বিভিন্ন চ্যানেলে দেখবা কি এরকম আতশ কাজ তোমার সূর্যের মধ্যে ধরলে এক সময় সেটা যখন যে রশ্মিটা যেখানে পড়ে এটা এক সময় কি হয় বারুদের মধ্যে সৃষ্টি হয়, তখন কি আগুন জ্বালানোর কারণে সৃষ্টি করে। ঠিক তেমন ভাবে দাবানলটা ওইরকম সিস্টেম, ক্রমাগত ভাবে সূর্যের ওই তাপটা আস্তে আস্তে অতিবেগুনি রশ্মিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের কিছু অংশ কি তারা জ্বালিয়ে দেয় বা পুড়িয়ে দেয়, এই জন্য কি সৃষ্টি হয় দাবানল। শীততাপ নিয়ন্ত্রণ মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদি ব্যবহৃত সিএফসি বাষ্পায়িত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে। আমাদের যে 4টা স্তর আছে তার মধ্যে একটা স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্তরের ভাঙন ঘটায়। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোনকে অক্সিজেনে কি করে বিয়োজিত করে, অর্থাৎ কি এই ক্লোরিন পরমাণু সৃষ্টি করার কারণ কি ওজোনের অক্সিজেনটা কি করে সেখান থেকে সরাইয়া দেয়। এখন আসি গ্রিন হাউস বলতে আমরা কি বুঝি।